নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা। নাজনীন নেছা নাবিলা। পর্ব 4। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে, যেন অন্য এক নীলা। আরশির এখনো মনে পড়ে আগের দিনের কথা। অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিল, আর আরশি নীলার পায়ের রানে মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরিশ হঠাৎ বলে উঠল, তোরই ভালো নীলা, নিজের পরিবার আছে, ব্যবসা আছে। আর কি লাগে শুনি? নীলা আরশির কথায় মুচকি হাসল, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এইসব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই, শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকেই না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। আরশি অবাক হয়ে জিজ্ঞেস করল, ইরফানকে? ইরফান ভাইয়াকে মানে? তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখভাল করেছিস? নীলা স্মিত হেসে বলল, আরে পাগলি, যেই জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো নয় কি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলেই এইসবে আমার যাওয়াটা উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে কান্না করার থেকে আগেই ভালো কোন কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোন লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কত কষ্ট করে। আর ইরফান ভাইয়ার সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দিব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারোর কোনো সমস্যা নেই। আমি এখনই লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে। তাই বিয়ের পরের দিনই দিব। সে একান্ত আমার হয়ে যাবে। আর আমি সহ আমার সব কিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতেই নীলা মিটমিট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি, সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান। আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল, এমন সময় নীলা বলে উঠল, এমা ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে। একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান, গিয়ে সামলান তাকে। আরশির হুঁশ ফিরল, সে হকচকিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নিয়ে আবার নীলার দিকে দৃষ্টিপাত করল। তারপর বলতে শুরু করল, ছি নীলা, ছি, তোর লজ্জা করল না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে তা আরশিকে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রূপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝেই আপনার উত্তর রয়েছে, ভালোবাসতাম। অর্থাৎ অতীত যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন তো? শব্দটি নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলা রাগের মাথায় থাকে নাম ধরে ডাকবে, আগের মতন তুই তোকারি করবে। এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিতে চাচ্ছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচা সহ আরও কিছু এমপ্লয়ি ছিল, তারা সবাই মিটমিট করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তারা এখন ইরফান আর আরশিকে ছিছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক দৌড়ে অফিস থেকে বের হয়ে এলো। আর ইরফান? সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল। কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে আজ। নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভেতরটা দমরে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আরশির তার পাশে দাঁড়ালো না। অথচ নীলা সবসময় তার পাশে থাকত। যদি সে নিজেও ভুল হতো তবুও নীলা তাকেই সাপোর্ট করত। আর আজ সেই নীলা তাকে সবার সামনে অপমান করল, এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহাল। হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা এবং তার এক পাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও 21 বছর আগে তোলা। মিহালের বয়স তখন 10 কি তার একটু বেশি। মিহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে।
ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপর হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগল, আমি জানি না তুমি এখন কেমন আছো আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিছুই যায় আসে না। কারোর অনুভূতি ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়া করি না। খুব কম মানুষ আছে আমার যাদের নিয়ে আমি ভাবি। কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন আর তোমারও, তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমার স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট্ট মেয়ে শিশুকে প্রশ্নগুলো করল, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করল, সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি। নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয়ে অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। যেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সেই জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামল মিহাল। খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তয়লায় জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগল, নাম জানি না তোমার, পরনের তয়লা নীল তোমার আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা। এবং তুমিও আমার মায়ের প্রিয়। তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা। এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসব নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনেই না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুন গুন করে গাইতে শুরু করল। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন। অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা। হাজার কবিতা বেকার সবিতা। তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অফিসে বোমা ফাটিয়েই নীলা বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যা হলো না তার। কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পাশ থেকে ফোন বের করে ইকরাকে কল দিল। ইকরা কল ধরতেই বলল, তুই তো আজ ভার্সিটিতে এসেছিস তাই না? ইকরা বলল, হ্যাঁ আমি ভার্সিটিতে আছি। নীলা বলল, আচ্ছা থাক, আমি আসছি, ভার্সিটির সামনে মাঠে তোর জন্য অপেক্ষা করব। ইকরা সম্মতি জানাতেই নীলা ফোন কেটে দিল। গাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মুনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মুভির এতে হাত আছে। কি করব? কার কথা বিশ্বাস করব? কিচ্ছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মিহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। উফ, কান্ট টেক ইট এনিমোর। এত কনফিউজড আমি আর নিতে পারছি না। মিহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল তখনই কেউ তার দরজায় নক করে। মিহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে ভেতরে আসার জন্য। মনুভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। মিহাল মুনভিকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মুনভি শান্ত কণ্ঠে জবাব দিল, তোর মতন ম্যানার লেইস না আমি। মিহাল বাঁকা হেসে বলল, ম্যানার লেইস না কিন্তু চিটার তো? তাই তো ধোকা দিলি। একবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতি সব কিছু, তাহলে কেন এমন করলি? মুনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিহালের কাছে। আজও সে কোনো উত্তর করল মিহালের দেওয়া অপবাদের। নিজের জন্য ডিফেন্ড করল না, কেবল ভাবলেশহীন ভাবে চেয়ে রইল। তারপর বলল, মা এসেছে, আন্টির সাথে কথা বলছে। সময় করে দেখা করে আসিস। আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলেই আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়াল। কিন্তু মিহালের কথা শুনেই তার পা জোড়া থেমে গেল। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শুনালাম অথচ নিজের জন্য একবারও স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন বোধ করলি না? এসব করে কি প্রমাণ করতে চাস তুই? আমি তোকে বিশ্বাস করি না? নাকি আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শুনে রাখো, এই মিহাল খান কখনো কাউকে ধোঁকা দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছাড় দেবে।
প্রতারক যতই কাছের ভালোবাসার হোক না কেন তাকে তার প্রাপ্য শাস্তি দিবে এই নিহাল খান। তাই যদি ভেবে থাকিস তোর নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে ঘাপটি মেরে বসে থাকব তাহলে তুই ভুল ভাবছিস। সত্য জানার জন্য নিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এইটা নিহাল খান। মুনভি স্মিত হাসল নিহালের বলা কথাগুলো শুনে। সে খুব ভালো করেই নিহালকে চেনে। কিন্তু সেই চায় নিহাল নিজ থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকব সেদিনের যেই দিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলেই সে নিহালের রুম থেকে বের হয়ে গেল। নিহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, পালিয়ে আর যাবি কোথায়? আমার দেশে এসে আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোঁকা দিয়ে পালানো কি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। আর তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারের কাছে আসতে দিব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস আমিও তোর দুর্বলতাকে টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। কথাগুলো বলেই নিহাল বাঁকা হাসল। কি মনে নিহাল কার কথা বলছে? নাকি নতুন কোনো রহস্য ভেদ হতে চলেছে? নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে আছে। মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকার মেসেজ দিয়ে বলছে কিছুক্ষণের মধ্যেই আসছে। তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেইট তার পেছনে এসে বলল, আরে নীলা, আজ ইউনিভার্সিটি এলে না যে? নীলা পিছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসিনি। আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসল। হাসলেই এটার গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বায় 5 ফুট 7 কি 8 হবে হয়তো। পড়াশোনাও খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেইও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সব সময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোন ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সব সময় সবাইকে উপেক্ষা করে চলতো, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সব খোঁজ খবর কি রেখেছে। সে অনেক আগে থেকেই নীলাকে পছন্দ করে। নীলা কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখন আর নীলাকে সে হারাতে চায় না। এজন্যই আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ডেব করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে? কিছু বলবে? রাব্বি হকচকিয়ে উঠল নীলার এমন ঝাঝালো কণ্ঠে। তারপর আমতা আমতা করে বলল, না মানে আসলেই নীলা বিরক্ত হয়ে বাসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বি সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলার তা তাড়াতাড়ি বল এবং এখান থেকে মানে কেটে পড়ো। রাব্বি চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি নীলা। প্রথমবার দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগেছিল। আই লাভ ইউ। নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটে অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি তাকে পছন্দ করে। কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারোর কথা মনে আনত না। আর এখন তো অন্য কাউকে তার মস্তিষ্কে আনাও তার দ্বারা সম্ভব। এখন তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হওয়া। তাই রাব্বির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উত্তর না। কথাটি বলেই নীলা হাঁটা ধরল। পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানে চেয়ে রইল। কিছুক্ষণ হাঁটতে ইকরা দৌড়ে এলো নীলার কাছে এবং বলল, এই টপার তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল, কি আর বলবে, আমাকে পছন্দ করে ব্লাবলা। ইকরা সাহস নিয়ে বলল, তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল, ভালোবাসা নিথুল খেলা, এই খেলা আর খেলব না। মনের ঘরে খিল দিয়েছি, কারোর ডাকে খুলব না। রূপেরও আগুনে জ্বলাবো সবাইকে, আমি নিজে জ্বলব না। ইকরা শব্দ করে হেসে উঠল। নীলাও সঙ্গে হাসল। তারপর দুজন মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসল। তারপর নীলা বলতে শুরু করল, আইন সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমাকে সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে অন্য তোকে অপমান করেছি। আসলেই অন্ধ বিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের উপর নিজের হাত রেখে বলল, এতে সরি বলার কি আছে?
লজ্জা পাবারই বাকি আছে? এখানে তো তোর কোন দোষ নেই। তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য না দিতে পারে, এইটা তাদের ব্যর্থতা। তোর নাম হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি, তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকব। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল দিল। নীলা নিজেও হেসে উঠল, তারপর কিছু একটা মনে করতেই বলল, ও হ্যাঁ, যার জন্য আশা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করল, তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথায় প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম। এখন ইউপি যে চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়েই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গিয়েছি। নীলা কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তার এই বাচ্চামতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরা বলতে শুরু করল, শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়ে। এইবার দুজনে উৎফুল্ল হয়ে এক অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল, যাক, তাহলে আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল, আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দিব? আমরা অবশ্যই যাব। তুই না বললে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখন এই সুযোগও পেতাম না। কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাইয়া চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্য দেই, অথচ ভুলে গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি তাহলে কি ওই কখনো ভালোবাসবে না। ভেবেছিলাম কখনোই বাহিরে পড়ব না, তাই অ্যাপ্লাই করব না। কিন্তু তুই বলেছিলি, বাইরে না পড়তে যাস, কিন্তু অ্যাপ্লাই করে যদি একবার চান্স পেয়ে যাস তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি, আর দেখ এখন এই সুযোগটা আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল। আমি যাব। আমরা যাব। ইনশা আল্লাহ। ইকরাও জোরে চিৎকার করে বলে উঠল। নিজের কেবিনেই এক হাতের আঙুলের মাঝে আরেক হাতের আঙুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সেই সকালে এসেছিল, এখনো রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউই তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত। নীলা এবং আবির ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো থাকলেও ইরফান তেমন ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে, তাই সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলত ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথেই খেলুক না কেন তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো। এমনকি সে খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও জিতেছিল। স্কুলের টিচার, বন্ধু বান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত, ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্স জন্মে যায়। এবং তার পরিবার তাকে বিএফ শাহীন কলেজে ভর্তি করায়। কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল পিএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু সে এইটা জানত বড় হলে তার ইরফান ভাইয়ার সাথে তার বিয়ে হবে। ইরফান প্রথম প্রথম কলেজে উঠেই কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকত। হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্ব বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট। সে নিজকে সেরা মনে করতে শুরু করল। খেলার জন্য যেই কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম নিয়মিত যেত না, এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করল সে কোচিং না করলেও, প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকেই তেমন ভালো ছিল না। সারাদিন বাইরে ঘোরাঘুরি করত এবং কেবল টাকা খরচ করত। কিন্তু যখন কলেজ থেকে কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ যায়, তখন তার বাবা কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। কেবল পড়াশোনার জন্য টাকা দেয়া হবে, এবং সেই টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যেই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল, ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল তখন তার মौज মস্তি করা বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করতে বলে সে নীলাকে নিজের কষ্ট বলল। আদুরে স্বরে বলল, নীলু, বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারি না। নীলা ইরফানে কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না। তোমার নীলু তো আছে, তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়, আমি তো জানোই খরচ করি না।
আর আগে থেকেও অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আব্বু তারা প্রায়শই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে। আমি আবির ভাইয়াকে দিয়ে তোমায় কাছে পাঠাবো কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস। একমাত্র তুই আমার কষ্ট বুঝিস। এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নীলু। আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব বলুন, আমার লজ্জা করে। আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দিবে। এখন রাখছি, আমার মনোযোগ দিয়ে পড়ো কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেই দিনই নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের ফোন পাঠালো। নীলা যেহেতু অনেক আগে থেকেই টাকা পয়সা জমাত, এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদেরকে ভাঙতি টাকা দিয়ে নোট টাকা সে নিত। এবং সব সময়ই সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সে ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত। তাই নীলার কাছে সব সময় টাকা থাকত। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করত না, তার টাকা জমাতে খুব ভালো লাগত। আর যা প্রয়োজন ছিল সব সময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যেই অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকা খরচ করা সে বন্ধ করে দেবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দিবে, যাতে তার ইরফান ভাইয়ের কোন কষ্ট না হয়। এবং সেটাই করতে লাগলো। নিজেই না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায়শই দিত। আর ইরফান ও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হয়ে হলো। যেই জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করত, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করত, আজ সেই নীলা কথা দেওয়ার পরেও কথা রাখল না। ইরফানে এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতেই পারছে না। এই নীলা তার মেল ইগোকে অনেক হার্ট করছে। পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, ইগো থাকে। এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিজে ভেঙ্গে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান। তারপর নিজে নিজেই বলল, বেশি উড়ছিস তুই আজকাল নীলা। তোর পাখা কি করে কাটাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাগুলো বলেই কেবল থেকে বের হয়ে গেল ইরফান, উদ্দেশ্য এখন বাড়িতে যাবে। নীলা দুপুরের খাবার বাহিরে থেকেই খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল, কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদে ঘেমে গিয়েছে, তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল 2:30 বাজে, এখনো জোহরের নামাজ পড়ার সময় আছে, তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়েই নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গিয়েছে। নীলা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল। আর পাসপোর্টের মেয়াদ 5 বছর। তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোন ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসল। চলে গেল অতীতের ভাবনায়। অতীত। বড় আব্বু ইরফান ভাইয়া কি দেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা, তখন সে ক্লাস 8-এ পড়ত। ছোট্ট বললে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলেই সে খুব ছোট্ট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে। কোন এক প্রাইভেট ইউনিভার্সিটিতেই সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না, তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর যতই পড়ালেখায় মন না দিক, সব সময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাইরে যাবে, এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটা সবথেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাইরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাইরে গিয়ে পড়তে চায়, তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকার উপরেই ডিপেন্ড করেছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজেরা ইনকাম করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। তোমার জন্য কি করিনি আমি? এখন যেটা বলেছ তখন সেটা দিয়েছি, তারপরও বিনিময়ে কোন ভালো রেজাল্ট পাইনি তোমার।
খেলাধুলায় মন ছিল, সেটাতেও পিছিয়ে গেলে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পিছনে আমি আরও টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সেই কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, দেখো নীলা মা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না। বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। পিছনে এত টাকা নষ্ট না করেই যদি আমার বিজনেসে আমি এই টাকা খরচ করি তাহলে আমি লাভবান হব। নীলা নিজের বড় চাচুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না। সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাহিরে পড়ার মতো যোগ্য না। যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি আইইএলটিএস করে তাহলে বাইরে পড়ার সুযোগটা ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো তাই তার বেশি সময় লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হননি, কিন্তু নীলার জোরাজুরিতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, তুমি যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোন খোঁজ খবর রাখি না তাহলে তুমি ভুল ভাবছ। আমি সবকিছু জানি, আবির আমাকে সবকিছু বলেছে। লজ্জা পেল না এই ছোট্ট মেয়ের কাছ থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য। বাহিরে পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্যই। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলেও ভুল হবে। যেহেতু ও তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে তাই সব সময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করেও যাতে ইউরোপের কোনো দেশে চান্স পেতে পারো। এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে আমাদের বিজনেস দেখতে হবে। নীলার সাথে বিয়ে হয়ে যাবে তোমার। ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সব সময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে এসে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যেই না তাকে জড়িয়ে ধরতে নিবে অমনি নীলা বলে উঠল, এই যে ভাইয়া, দূরে থাকো। আমার এইসব ছোঁয়াছুঁই পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে ধরলে কি হয়? নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের, এখনো বিয়ে হয়নি, সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোন হালাল সম্পর্ক নেই। ইরফান মুখ ভেঙচি কেটে বলল, বেশি বুঝিস তুই। নীলা মুচকি হেসে বলল, আমার বয়সের কত মেয়ে তুমি জানো বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই এবং তুমিও কেবল আমার। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি। তোর জন্যই এতদূর আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো ভুলব না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার। এই ইরফান মির্জা মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসবে। নীলা কেবল পলকহীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার নীলার এইসব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? তো বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সব সময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসত। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মতো বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশে সুযোগ পায় এবং ইরফান এর থেকেও ভালো ছেলে পায় তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস তাহলে আমাকে কথা দে তুই কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথাই বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস। তাই তুই কখনোই বাইরে গিয়ে পড়াশোনা করবি না। নীলা মনক্ষুণ্ণ হল। কিন্তু ইরফান যেহেতু বলেছে তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এইসব ভাবতে ভাবতেই নীলা অতীতের জগৎ থেকে ফিরিয়ে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগল,
তুমি যা যা চাইতেন আমি করব থেকে আমি সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছ। চলবে?